আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই 7টার ব্রেকলেস আমার বাংলায় দেখাবো শুভেন্দু অধিকারী। এর আগে মোদি বারবার ভোটের আগে, লোকসভা ভোটের আগে বারবার সবকা বিকাশ সবকা বিশ্বাস এই স্লোগান। আর তারপরে এই রাজ্যে 21-এর পরে মোদির ভরাডুবি, বিজেপির ভরাডুবি, তাতেই কি অবস্থান বদল? উঠছে প্রশ্ন। শুভেন্দু অধিকারীর মন্তব্যে, বিস্ফোরক মন্তব্যে উঠছে প্রশ্ন। আর তারপরে বিতর্কে ব্যাখ্যা দিলেন। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। এটা প্রমাণ হলো যে ভারতীয় জনতা পার্টি শুধু তাদের সাথে থাকবে যারা বিজেপিকে ভোট দেবে, বাকিদের সাথে থাকবে না। 2014 লোকসভা ভোটের সময় থেকে নরেন্দ্র মোদীর স্লোগান सबका साथ सबका विकास। कोई धर्म के नाम पर भेदभाव नहीं होने दिया, क्योंकि सबका साथ सबका विकास ये हमारा मंत्र है। 2019 সভা ভোটের সময় এই স্লোগান বদলে হয় सबका साथ सबका विकास सबका विश्वास। মোদির এই স্লোগানকে সামনে রেখে সংখ্যালঘুদের বার্তা দিয়েছে বিজেপি, কিন্তু এ রাজ্যে তাতে কোনো লাভ হয়নি। 21-এর পর 24-এও বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। এই পরিস্থিতিতে বুধবার কলকাতায় বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। এতেই অনেকের প্রশ্ন, 24-এর ভোটে ভরাডুবি হওয়ার কারণেই কি সুরবদল বঙ্গ বিজেপির? এবার থেকে কি আরো বেশি করে মেরুকরণে শান? বিজেপি সাম্প্রদায়িক দল উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করে। বিজেপি শুধু উগ্র হিন্দুত্বের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। শুভেন্দুর মন্তব্যের দায় নিতে নারাজ রাজ্য বিজেপি। আমাদের চিফ স্পোক্সপারসন আমাদের অবস্থান ক্লিয়ার করেছেন যে আমরা আমাদের সরকারের ঘোষিত নীতি সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস, তাতে আমরা বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি কাস্ট, ক্রিড, রিলিজিয়ান এর বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না। মোদির মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ। শুভেন্দু বললেন जो हमारे साथ हम उनके साथ। তাহলে কি বিজেপির ভেতরে দুরকম সুর? এ নিয়ে পদ্ম শিবিরেই প্রশ্ন উঠে গেছে। কারো মনের কথা সে বলে, সেটা পার্টির পুরো সিদ্ধান্ত হয় না, এটা কেন্দ্রীয় একটা চিন্তা। সেই চিন্তার যদি কোনো পরিবর্তন করতে হয় তো কেন্দ্রীয় পার্টি সেই চিন্তার পরিবর্তন করবে। তো এটা তো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সরকার বা বিজেপি দলের স্লোগানের বিরোধিতা। এই স্লোগান চলবে না, বন্ধ করো। নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না। আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ ডিপ্রেশন, বেঙ্গল বিজেপি নরেন্দ্র মোদীর স্লোগানের খিল্লি ওড়াচ্ছে। মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে, এটা বুঝতে পেরে ফের আসরে নামতে হয় শুভেন্দুকে। নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে প্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে প্রধানমন্ত্রীর স্লোগানকে দয়া করে মেলাবেন না। এটা বকুনি খাওয়ার পর ভাব সম্প্রসারণ, যা বলার বলা হয়ে গেছে। কোন মুডে বলেছেন, কিভাবে বলেছেন, কি শরীরী ভাষায় বলেছেন, কি মুখের ভাষায় বলেছেন। নিউজ 18 বাংলা। এই যে বলছিলাম লোকসভা ভোটেও ধরাশায়ী এ রাজ্যে বিজেপি, তাতে কি দিশাহীন, দিশেহারা বিজেপি নেতৃত্ব? কেন? কারণ বিভিন্ন নেতার বিভিন্ন রকমের মত। দেখুন, 21-এর পর 24-এও বঙ্গে ধরাশায়ী বিজেপি। আগের থেকে লোকসভায় আসন সংখ্যা কমেছে, হেরে গিয়েছেন একের পর এক হেভিওয়েট পদ্মপ্রার্থী। 24-এর লোকসভা ভোটে ভরাডুবির পর বুধবার ছিল রাজ্য বিজেপির বর্ধিত কমিটির প্রথম বৈঠক। সেই বৈঠকে এক একজন নেতার এক এক রকম বার্তা। 26-এর বিধানসভা সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
যেখানে আমাদের হয়তো ক্ষত বা রক্তক্ষরণ হয়েছে সেই জায়গাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের ব্যর্থতা এসব পরে হবে। উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে। উই ডোন্ট ওয়ান্ট 356 নবান্ন আমরা চাই না। যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো। আপনি ভোট করাবেন কি করে? সাংগঠনিক দুর্বলতা আছে, তাই তো ভোট করাতে পারছেন। ওই সাংগঠনিক দুর্বলতাটাকে ঠিক করতে হবে। দিশা দেখাতে না পারলে পুরো ফেল করে যাবো। সাংগঠনিক বদলে নিশ্চয়ই দরকার আছে। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। বুধবার কলকাতায় বঙ্গ বিজেপির এই বৈঠকে ছিলেন দিলীপ ঘোষ, কিন্তু তিনি একেবারে নীরব। কোনো বার্তা নাই, দেখা সাক্ষাৎ ইধার সে নমস্কার। কিন্তু এই দিলীপ ঘোষই 24-এ বঙ্গ বিজেপি ধরাশায়ী হওয়ার পর সবার আগে সুর চড়ান। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। কিন্তু বেশ কিছুদিন ধরে দিলীপের মুখে প্রায় তালা। এদিন বৈঠকেও তিনি নীরব। বিজেপির টার্গেট এখন 2026। তারা চায় বাংলায় বিজেপির সরকার গড়তে, কিন্তু সেটা কোন পথে? এ নিয়ে কি বিজেপির নেতারাই দ্বিধাবিভক্ত? তাই কি এক এক নেতার গলায় এক এক রকম সুর? যখন একটি রাজনৈতিক দল হারে তখন এই ধরনের বক্তব্য আসে। কোন দলের সংগঠন দুর্বল না শক্তিশালী এটা বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে যেদিন ক্ষমতায় আসবে সেদিন দল সংগঠন শক্তিশালী। যতক্ষণ না ক্ষমতায় আসছি ততক্ষণ সংগঠন দুর্বল। ক্ষমতায় এসে গেলে সবাই বলবে হ্যাঁ দারুণ শক্তিশালী। সংগঠন ভোট জেতার কাজে মাত্র 25% লাগে। বিজেপি সংঘবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে যতক্ষণ না পর্যন্ত আমরা এই রাজ্য থেকে উৎখাত করতে পারছি রাজনৈতিকভাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংঘবদ্ধ লড়াই প্রয়োজন। বিজেপি একটা অদ্ভুত সার্কাস পার্টি। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি ব্যর্থতার পর কাদা ছোঁড়াছুঁড়ি তুঙ্গে উঠেছে। নিউজ 18 বাংলা। আজকেই যখন ভিন্ন নেতার ভিন্ন মত, সেই সময়ে মুরলীধর সেন লেনে অর্থাৎ রাজ্য বিজেপির দপ্তরের সামনে বিজেপির একাংশের বিক্ষোভ। দুর্নীতিগ্রস্তদের প্রার্থী করার বিরুদ্ধে আজকে বিক্ষোভ দেখালেন বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী এবং তাদের সঙ্গে রাজ্য দপ্তরে থাকা নেতাকর্মীদের তর্ক বচসা। দেখুন। পার্টির পক্ষে অবশ্যই আমরা সহযোগিতা করতাম। আপনারা পার্টির বিরুদ্ধে, আপনারা পার্টির বিরুদ্ধে, তৃণমূলের পার্টির বিরুদ্ধে কোনো কথা শুনবো না। কথা কথা বলেছে আজকে। মজা হচ্ছে পার্টির সিম্বল নিয়ে বাড়িতে বক্তব্য না শুনবো না। টাকা নিয়ে পার্টির সিম্বল গালাবে যাচ্ছ। আমি তো চক্কি থেকে আমি শেষ না তো গালাবে যাচ্ছে। আমি লিডার আছে আমার। লিডার হলে কেস পার্টি কে বলছে কিন্তু আছে নেতা আছে লিডার আছে। উত্তর দিন তুই টাকা নিয়ে কত চিঠি দিবি না পড়ে শেষ না তো গালাবে যাচ্ছ। কর্মীগুলো কি হচ্ছে আমরা বিজেপিতে যে ধারাবাহিকভাবে বিপর্যয় হচ্ছে, এই বিপর্যয়ের দায়ে মূল কালপিট হচ্ছে অমিতাভ চক্রবর্তী। বঙ্গ বিজেপির যে সংগঠনটাকে শেষ করেছে। 42টা জেলাতে সংগঠন বলে কিচ্ছু নেই। জেলার সভাপতিগুলো সব দালাল, হ্যাঁ, মানে অযোগ্য অপদার্থ। এমন এমন প্রার্থী দিচ্ছে যে প্রার্থীর মানে ক্রেডিবিলিটি নেই। সেরকম লোককে মানে লোকসভার প্রার্থী যে মানে পঞ্চায়েতে জেতার মতো ক্ষমতা নেই। এবার আমরা ধারাবাহিকভাবে বিজেপি বাঁচাও মঞ্চ থেকে লাগাতার আমরা চিঠি দিয়েছি। সবের মধ্যে ব্যানার ফ্যানার টাঙাতে শুরু করেছি। ব্যানারটা ছেড়ে দিয়ে আমাদের ধাক্কা ধাক্কি দেয়, হ্যাঁ, আমার সঙ্গে আমাকে হেকেল করে। তৃণমূল থেকে আসা লোকগুলো এরা বলছে বিজেপি, বিজেপি মনে হচ্ছে বিজেপি না, এরা এখানে পার্টি থেকে করে খেতে এসেছে। কিছু মানুষ তারা কি কারণে এসছে, কোন বিজেপি সদস্য তারা আমাদের তো জানা নেই। যারা বিক্ষোভ দেখিয়েছেন তারাই বলতে পারবেন, আর যারা হাতাহাতি মারামারি হয়েছে যারা করেছে তারাই বলতে পারবে। যারা বলছে যে পার্টির হিতকারী আমরা, আদি বিজেপি, জানি না এই আদিটা কতদিন থেকে আসছে। এই আদি বিজেপি কবেকার বিজেপি হলে তাকে আদি বিজেপি বলা যায়? এখন তো আমার মনে হচ্ছে আমিও আদি বিজেপি না, এরাই সম্ভবত আদি বিজেপি। সোনারপুরের জামাল, যাকে আগে চিন্তামই না আমরা, সেই জামালের সম্পত্তি দেখুন। এই যে বিরাট অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরাট প্রাসাদ, 3 তলা বাড়ি, সামনে লন, বিরাট গেট,
এবং তার সঙ্গে সুইমিং পুলে কচ্ছপ, 1 বিঘা জমির ওপরে এই রাজত্ব। তার সঙ্গে ঘোড়া পুষতেন এই জামাল উদ্দিন, তার কর্মী 10,000 টাকা স্যালারি। দেখুন, বিশাল বাড়ি, বাড়ির মধ্যে সুইমিং পুল, পোষা ঘোড়া, শখের কচ্ছপ। বাড়ির চারধারে প্রায় 30টি সিসি ক্যামেরা। বাড়িতে 6-7 জন কাজের লোক। দক্ষিণ 24 পরগনার সোনারপুর, এখানকার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর সাঙ্গুর, এখানকারই বাসিন্দা জামাল উদ্দিন সর্দার, যার বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। সালিশি সভায় ডেকে মহিলাকে শিকলে বেঁধে মারধর করার অভিযোগ এই জামাল উদ্দিনের বিরুদ্ধে। পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল, ও বিচার করবো বলে আমাদেরকে ডাকে। জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল, বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্ত ভাবে আমাকে মারধর করে। আমার ছেলে, স্বামী সবার সামনে, এমনকি আমার স্বামীকেও মারধর করে। জামাল উদ্দিনের প্রাসাদের মতো বাড়ির ছবি মঙ্গলবারই প্রকাশ্যে আসে। প্রত্যন্ত গ্রামে প্রায় 1 বিঘা জমির ওপর বিরাট এই বাড়িটা জামাল উদ্দিন সর্দারের। বাড়ির ভেতর প্রায় 500 মিটার লম্বা সুসজ্জিত লন। বাড়ির মধ্যে রয়েছে সুইমিং পুল, সেই সুইমিং পুলে আবার কচ্ছপ। এখানেই শেষ নয়, ঘোড়াও পোষেন জামাল উদ্দিন সর্দার। ঘোড়া দেখভালের জন্য লোকও রেখেছেন জামাল উদ্দিন। তার বেতন মাসে 10,000 টাকা। কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? 10,000 টাকা মাস মাইনে। কজন কাজ করতে? আমি লোক গুনি না, আমার কাজ আমার যেরকম বলে আমি সেরকম কাজে চলে যাই, আর সব লেবাররা কাজে যায়। এছাড়াও জামালের বাড়িতে কাজের লোক আরো 6 জন। এদের প্রত্যেকেরই মাস মাইনে নাকি 10 থেকে 15,000 টাকা। এবার দেখুন সিসি ক্যামেরার কি বহর। বাড়ির 4 ধারে রয়েছে প্রায় 30টি সিসি ক্যামেরা। কিন্তু এত কিছু হলো কিভাবে? কিভাবে এত বিশাল সম্পত্তি করলেন জামাল উদ্দিন? প্রাসাদ সমান বাড়ি, এই বাড়ির নিরাপত্তায় রাখা রয়েছে প্রায় 30টির ওপরে সিসি ক্যামেরা। এই বাড়ির রক্ষণাবেক্ষণে রয়েছে 7 জন কর্মচারী, প্রত্যেকেরই 10,000-এর উপরে বেতন। এই বিপুল টাকা আসে কোথা থেকে? একসময় মুহুরির কাজ করতেন জামাল উদ্দিন। এই কাজের সুবাদে থানা ও ভূমি রাজস্ব দপ্তরে যাতায়াত শুরু। এরপর জমির দালালির কাজ শুরু করেন জামাল। ধীরে ধীরে বাড়তে থাকে প্রভাব প্রতিপত্তি। অভিযোগের পর গ্রামে বিচারকের ভূমিকা নিতে শুরু করেন জামাল। পারিবারিক বিবাদ থেকে জমি দখলের অভিযোগ, বিচার পেতে অনেকেই ছোটেন জামাল উদ্দিনের কাছে। স্থানীয়দের দাবি, মাসে প্রায় 6 থেকে 7টি সালিশি সভা বসে জামাল উদ্দিনের এই প্রাসাদে। অভিযোগ, বিচার পাইয়ে দেওয়ার নামে চলে অত্যাচার, তোলাবাজি। বাড়ি বাড়ি অশান্তি হলে, কিছু হলে এসে গ্রামে একটা দাদা আছে, যে দাদা এরম অশান্তি হচ্ছে, একটু তুমি মীমাংসা করে দাও। ভালো মন্দ মীমাংসা সবার করে দিত, সেই অনুযায়ী তারা মিল করে দিত, চলে যেত। পঞ্চায়েতের নিয়ম না মেনেই বাড়ি তৈরি করা হয়েছে বলে অভিযোগ। সোনারপুর, যে সোনারপুরে একসময় জমি আন্দোলন গোটা রাজ্যের মানুষকে পথ দেখিয়েছিল, সেই সোনারপুরে আজকে এই সমস্ত কুকীর্তি হচ্ছে ভাবনা চিন্তার বাইরে এবং ডাইরেক্ট ভদ্রলোক তৃণমূল কংগ্রেসের নেতা। সালিশি সভায় মহিলাকে শিকল বেঁধে মারের অভিযোগ। তারপর থেকেই বেপাত্তা সোনারপুরের জামাল সর্দার। প্রকাশ্যে এসেছে জামালের অত্যাচারের আরো অভিযোগ। গ্রামের আরেক মহিলার দাবি, তার স্বামীকে চেন দিয়ে বেঁধে মারধর করা হয়েছে। সারা রাত উল্টো করে ঝুলিয়ে মারা হয়েছে। মহিলার দাবি, স্বামীকে বাঁচাতে তিনি জামালের হাতে পায়ে ধরেন। অভিযোগ, তখন উল্টে মহিলাকেই মারধর করা হয়। জামাল আমাদের অতিরিক্ত ভাবে মারধর করে। আমরা চাইছি জামাল শাস্তি পাক। আমি ওনাদেরকে জানিয়েছিলাম বলে এসছে।
রুবিজান বিবির দাবি, সোনারপুরের বিধায়ককে তিনি এ বিষয়ে জানিয়েছেন, জামাল উদ্দিনের নামে নালিশ করেছেন। এই ঘটনা যে ঘটিয়েছে তার শাস্তি আমরা সবাই চাই এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। মূল অভিযুক্ত যিনি আছেন জামাল সর্দার, তাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন তাকেও গ্রেপ্তার করবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক নেই। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আর সুইমিং পুলে কচ্ছপ, কচ্ছপ তো এইভাবে রাখা যায় না, কচ্ছপ বিক্রি করাও যায় না। কিভাবে সোনারপুরে জামাল উদ্দিন কচ্ছপ রাখলেন তার সুইমিং পুলে? এবার বন দপ্তরের নজরে, বন দপ্তরের নজরে জামাল উদ্দিন। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, একদম, আমরা সকাল থেকে আমরা জামালের বাড়ির বিভিন্ন বিষয় তুলে ধরেছি, যার মধ্যে অন্যতম জীবন্ত এই কচ্ছপ। একটি না, বেশ কয়েকটি কচ্ছপ সুইমিং পুলে রয়েছে এবং এই খবর বন দপ্তরের কাছে যাওয়া মাত্রই বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে জামাল সর্দারের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ধারায় মামলা রুজু করা হবে। এবং জামালের বাড়িতে কোথা থেকে এই কচ্ছপ এলো? তুমি জানবে, এই ধরনের কচ্ছপ বাড়িতে পোষা সম্পূর্ণভাবে বেআইনি। তাহলে সে কিভাবে এই কচ্ছপ জোগাড় করেছিল, কোথা থেকে কিনেছিল, সে বিষয়ে যেমন তদন্ত হবে, তেমনই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ধারায় তার বিরুদ্ধে মামলা হবে এবং সর্বোচ্চ 4 বছরের কারাদণ্ড হতে পারে এবং 25 লক্ষ টাকা জরিমানাও হতে পারে এই জামাল সর্দারের বিরুদ্ধে। ইতিমধ্যেই বন দপ্তর বিষয়টি নিয়ে তারা তোড়জোড় শুরু করেছেন। সম্ভবত আগামীকাল তারা বন দপ্তরের তরফ থেকে জামালের বাড়িতে আসতে পারেন এই কচ্ছপ উদ্ধারের জন্য। একেবারেই, কিন্তু জামাল উদ্দিন কোথায়, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। এবার কলকাতার খবরে আসি। চিতপুরে বেআইনি নির্মাণে প্রমোটারের দাদাগিরি। বেআইনি নির্মাণ বন্ধ করতে বলেছিলেন এক দম্পতি, তাদের ওপর চড়াও উত্তম হালদার, প্রয়াত টিএমসি কাউন্সিলরের ভাই প্রমোটার। চিতপুরে এভাবেই প্রমোটারের দাদাগিরি। পাইকপাড়ার 22 নম্বর সিমলাই পাড়া লেনের ঘটনা, জমি সংক্রান্ত বিবাদেই মারধর দম্পতিকে। ঘটনার পর থেকে আর হদিশ নেই অভিযুক্তর। মারধর করার কারণ তো অনেক আগে থেকেই কিছু সমস্যা চলছিলই আমার সাথে প্রমোটিং নিয়ে, যেহেতু আমার কেস টেস চলছিল। আমাকে থ্রেটনিংও দিত, তুমি টার্গেট হয়ে গেছো বা তোমার ফ্যামিলি আছে, আমরা তোমাকে দেখে নেবো, এরকম থ্রেটনিংও দিত। ওরা চেষ্টা করছে এই জায়গাটাকেও নেওয়ার। পাড়ার মধ্যে চুরির সমস্যা হচ্ছে। ওপরে যাই, ওপরে যাওয়ার পরে 7 জন ওপরে ছিল। তখন উত্তম হালদার ডিনাই করলো যে না, এটা আমাদের লোক নয়। তারপরে সবাই যখন ওপর থেকে নিচে নেমে আসেন, নিচে নেমে আসার পরে আমি বললাম যে তুমি আমার হাজব্যান্ডকে গালাগালি করলে কেন? উনি আমাকে মেরে দিলেন। আমি ওনাকে ধরে নিই বাঁচার জন্য, তো তাতে হয়তো ওনার লেগেছে, কিন্তু উনি আমাকে ওনার ছাতা দিয়ে মেরেছেন, আমাকে এখানে মেরেছেন, হাতে মেরেছেন, এখানে হাতে ব্যথা, পায়ে ব্যথা, এখানে আমার হাতটা ফুলে গেছে, হাতটাও আমার লেগেছে। বা আমাকে যে মারলে তুমি সাহস পেলে কোথা থেকে? তখন বলছে যে আমার চিন্তা করতে হবে না, আমার মাথার উপরে লোক আছে। আর আমরা যেটা বলছিলাম যে উত্তম হালদার প্রমোটার অভিযুক্ত, তিনি হাওয়া। আমাদের প্রতিনিধি অমিত গিয়েছিলেন তার বাড়িতে, কিন্তু কোথাও পাওয়া গেল না তাকে। উত্তম বাবু, উত্তম বাবু আছেন? উত্তম না নেই কি? সকালে বেরিয়েছে? ফোনে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আর কি। আবার নিমতায় চিকিৎসককে হুমকি। তিনি বাড়ি তৈরি করছেন, সিন্ডিকেটের কাছ থেকে সব কিনতে হবে এই বলে একেবারে হুমকি, সিন্ডিকেট থেকে বাড়ি তৈরির জিনিস না কেনায়। আর হুমকির অভিযোগে অবশ্যই কড়া প্রশাসন, 2 জন গ্রেফতার। এবার একটা খবর দেখাবো। পুরসভার চেয়ারম্যানের সই জাল, সরকারি সিলো জাল, এভাবেই আবাসনের প্ল্যান পাস। এটা বিধাননগরে নয়, অন্য একটা জায়গায়। এই নিয়ে প্রমোটার রাজ, এইভাবেই চাঞ্চল্যকর অভিযোগ প্রমোটারের, যদিও প্রমোটার সব অভিযোগ মানতে নারাজ। উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভা, এখানে জাল প্ল্যানে আবাসন তৈরির চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগের আঙুল প্রমোটারের দিকে। পানিহাটিতে বিটি রোড লাগো আগরপাড়া নর্থ স্টেশন রোড। এখানকার বাসিন্দা উমা ধর, বয়স 76। 12 বছর আগে তার জমিতেই ফ্ল্যাট তৈরি হয়।
এর জন্য উমাধর এবং প্রমোটার তাপস ভগতের মধ্যে চুক্তি হয়েছিল। বৃদ্ধার দাবি, চুক্তিমতো 3টি ফ্ল্যাট এবং 7.5 লক্ষ টাকা তার পাওয়ার কথা। চুক্তির পর G+4 আবাসন তৈরি হয়েছে, ফ্ল্যাট বিক্রি হয়েছে, ইলেকট্রিকের কানেকশন ঢুকেছে। অভিযোগ, চুক্তিমতো 3টে ফ্ল্যাট পেলেও তার নথি হাতে পাননি বৃদ্ধা। 7.5 লক্ষের বদলে ধরানো হয়েছে মাত্র 2 লক্ষ টাকা। এখানে যতগুলো ফ্ল্যাটই বিক্রি হোক না কেন, কিন্তু এগুলো কিছুই ভুয়ো বিক্রি হয়েছে। আমি যে পেয়েছি, যেটা পাওয়ার কথা ছিল, আমার 3টে পাওয়ার কথা ছিল, সেটা 3টের মধ্যে আমি 2টো পেয়েছি, আর একটা আমি জোর করে নিয়েছি। আমি যে এটা মালিক তার কোনো প্রমাণ আমি পাইনি। 2012-এ দুপক্ষের চুক্তি হয়। অভিযোগ, সেই চুক্তি মানেননি প্রমোটার। বৃদ্ধার ছেলে তখন পানিহাটি পুরসভার দ্বারস্থ হন। অভিযোগ, তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ঘর পরিবারের দাবি, তারা জানতে পারেন ফ্ল্যাটের প্ল্যান পাসের জন্য পানিহাটি পুরসভার তৎকালীন চেয়ারম্যানের সই জাল করা হয় সরকারি সিলও। অভিযোগে নিয়ে প্রমোটারের সঙ্গে কথা বলতে গেলে তিনি হুমকি দেন। আমরা ওকে ফোন করলে ঠিকমতো উত্তর দিত না, ফোনটা ধরতোই না, বেশিরভাগ সময় হোয়াটসঅ্যাপ মেসেজ করলেও তার উত্তর দিত না। মাঝখানে আমরা হুমকিও দিয়েছিল যে কোনো কিছু বেশি বেগরবাই করলে হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করে দেওয়া হবে 2 ভাইকে। এরকম একটা অভিযোগ আমরা পেয়েছিলাম, সম্পূর্ণ ইনকোয়ারি করেছি, করে আমরা দেখছি যে তার পেপার ঠিক নেই। তাকে আমরা ডিমান্ড নোটিশও দিয়েছিলাম, সে টাকা এখনো জমা করেনি পৌরসভায়। আইনানুগ ব্যবস্থা আমরা নেবই। আমার এগেনস্টে অভিযোগ আছে, সে ক্ষেত্রে কনজিউমার কোর্টে অলরেডি কেস নাম্বার 40522023, ঠিক আছে, 22 মে 2022 সালে ফাইল করা হয়েছে। যে কনজিউমার কোর্টে ম্যাটারটা অলরেডি রয়েছে। যদি কারো কোনো প্রাপ্য থাকে সেটা কোর্ট অর্ডার দেবে, সেটা সবাই মানতে বাধ্য হব। ক্যামেরায় রাজীব সিং, কাঞ্চন ভৌমিকের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। এবার আলিপুরদুয়ার জুনিয়র হাই স্কুলের ছবিটা দেখুন। স্কুল আছে, 81 জন পড়ুয়া আছে, কিন্তু মাত্র 1 জন শিক্ষক, যার ফলে পড়াশোনা লাটে। আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লক, এখানে চা বাগান এলাকায় হিন্দি মাধ্যম স্কুল, বান্দাপানি টিজি জুনিয়র হাই স্কুল। ক্লাস 5 থেকে 8 পর্যন্ত পড়ানো হয়। পড়ুয়া 81 জন, ক্লাস নেন মাত্র 1 জন শিক্ষক। এতে চরম সমস্যায় পড়ুয়ারা। ঠিকমতো ক্লাস হয় না, পড়াশোনা শিখে উঠেছে। তাই শিক্ষকের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হন অভিভাবক ও পড়ুয়ারা। हम लोग का स्कूल में टीचर नहीं है, इसलिए पढ़ाई भी ठीक से नहीं होता है। हम लोग डीएम मैडम के साथ भेंट करने आए हैं। टीचर का प्रॉब्लम है, टीचर नहीं है तो ये लोग तो पढ़ने के लिए प्रॉब्लम होगा ही। इसके लिए आए थे हम लोग टीचर का मांग करने के लिए। 8টা ক্লাসের জন্য 1 জন শিক্ষক, কখনো ইংরেজি পড়ান, ভূগোল অঙ্কের ক্লাসও নেন, সবই ঘুরিয়ে ফিরিয়ে। স্থানীয়দের দাবি, 10 বছরেরও বেশি সময় ধরে তিনি এই স্কুলের একমাত্র শিক্ষক। ক্লাস নেন, আবার মিড ডে মিলে খাওয়া দাওয়ার বিষয়টিও দেখেন। পড়ুয়াদের প্রশ্ন, এই সমস্যা মিটবে কবে? যতক্ষণ না পরীক্ষা হচ্ছে, যতক্ষণ না গভর্নমেন্ট দিচ্ছে, অ্যাকচুয়ালি স্কুল সার্ভিস কমিশন হচ্ছে রিক্রুটিং এজেন্সি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তার হচ্ছে অ্যাপয়েন্ট করে। এখানে আমাদের খুব বেশি কিছু করার থাকে না, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে এলে তারপরে টিচারদের নিয়ে যা করণীয় সেগুলো করা যায়, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যতদিন না হচ্ছে ততদিন এইভাবে কষ্ট করেই চলতে হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আর উত্তর দিনাজপুরের একটা অংশে জাতীয় সড়কের অবস্থা দেখাবো। কোথাও পিচ উঠে গেছে, কোথাও খানা খন্দে ভর্তি। এই 31 নম্বর জাতীয় সড়কে যাতায়াত যেন নরক যন্ত্রণা। এটা 31 নম্বর জাতীয় সড়ক, একেবারে কঙ্কালসার চেহারা। গাড়ি চলে দুলে দুলে। উত্তর দিনাজপুরের এই জাতীয় সড়কের প্রায় 80 কিলোমিটার রাস্তা একেবারে বেহাল। ডালখোলার পূর্ণিয়া মোড় থেকে চোপড়া সোনাপুর চেকপোস্ট, এই অংশে 31 নম্বর জাতীয় সড়ক একেবারে খানাখন্দে ভরা। যাতায়াত করতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে। এখানে জাতীয় সড়ক যেন নরক। দুর্ঘটনা এখানে প্রতিদিনের ঘটনা। রাস্তা তো প্রচুর খারাপ, এই রাস্তা থাকলে চলা যাবে না গাড়ি নিয়ে, আমাদের খুবই অসুবিধা হয়। রাস্তা পুরো খারাপ আছে, দুর্ঘটনা ঘটা যাবে তো আমরা এখন এখানে আসতে গেলাতে হচ্ছে গাড়ি। কাঁচামালের গাড়ি কিভাবে যায় সেটা তো জানেন আপনারা। ডালখোলা পর্যন্ত সব থেকে বেশি খারাপ হওয়ার কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে ব্যাপক পরিমাণে বালি এবং পাথর, যেটা চোরা কারবারিরা এই বালি পাথর
বড় বড় ট্রাকে তারা ওভারলোড করে এই রাস্তা দিয়ে যাওয়া আসা হয়। এটা হচ্ছে একমাত্র এবং সব থেকে বড় কারণ এই রাস্তা খারাপ হওয়ার জন্য। বিজেপি খোঁচামারা কথাবার্তা ছাড়া কোনো কিছু বলার বিজেপির ক্ষমতা নেই। আপনারা জানেন এই জাতীয় সড়কের অবস্থা এতটাই বেহাল, সাধারণ মানুষ খুব অসুবিধায় রয়েছে। যদি অতি সত্বর কেন্দ্রীয় সরকার যদি তার দৃষ্টি আরোপ না করে, আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকব। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। আমার বাংলার সব শেষে দেখাবো, গতকালই জানিয়েছিলাম যে কাশ্মীরে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে ক্যাপ্টেন ব্রিজেশ থাপার মৃত্যু হয়েছিল এবং তার সঙ্গে আরও 3 জন সেনার মৃত্যু হয়েছিল। সেই ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, তিনি দার্জিলিংয়ের বাসিন্দা। তার দেহ এলো আজকে। ক্যাপ্টেন ব্রিজেশ থাপাকে শেষ শ্রদ্ধা। জম্মু কাশ্মীর থেকে আজ বাগডোগরায় ফিরল ক্যাপ্টেনের কফিনবন্দি দেহ। বাগডোগরা সেনা ছাউনিতে সেনাবাহিনী তরফে শেষ শ্রদ্ধা। গত সোমবার কাশ্মীরের ডোডায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে নিহত ক্যাপ্টেন ব্রিজেশ থাপা শেষ শ্রদ্ধা জানালেন দার্জিলিংয়ের সাংসদ, জেলা শাসক, মহকুমা শাসক এবং পুলিশ সুপার। Good night.